প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে খনিজ সম্পদ, ভূরাজনীতি, সামরিক স্বার্থ সবকিছু মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ এখন গ্রিনল্যান্ডে। আর একই কারণে শুধু ট্রাম্প একাই নন, বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডে আমেরিকার নজর বহু আগে থেকেই, যদিও সেই প্রচেষ্টা হালে পানি পায়নি। প্রশ্ন উঠেছে, এবার কি গ্রিনল্যান্ড কেনায় সফল হবেন ট্রাম্প? এই প্রশ্নের একরকম উত্তরও পাওয়া যাচ্ছে। এতদিন গ্রিনল্যান্ডের হর্তাকর্তারা এসব উড়িয়ে দিলেও এবার যেন নড়ে চড়ে বসেছেন। এবার সব প্রণোদিত হয়ে আলোচনায় বসতে রাজি গ্রিনল্যান্ড ও ডেনমার্ক। কোনো বিদেশি ভূখণ্ড কেনা কিংবা বল প্রয়োগে অধিগ্রহণ করা একটাও 21 শতকের বিশ্বের সঙ্গে একেবারেই যায় না। যদিও গ্রিনল্যান্ডের বিষয়টি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেকটি আপত্তিকর পদক্ষেপই নয়, বরং তার চেয়েও বেশি কিছু। ঘটনাক্রমে ট্রাম্প কানাডাকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার কথা বলেছেন। তবে গ্রিনল্যান্ড ট্রাম্পের কাছে লোভনীয় আবাসন ব্যবসার চেয়েও অনেক বেশি কিছু। ধারণা করা হয় তার বর্তমান আগ্রহের পেছনে এটাই কাজ করছে। অবিশ্বাস্য হলেও সত্য, ট্রাম্প বেশ কয়েক দফায় গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিপ্রায়ের কথা বলেছেন। তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চান, প্রয়োজনে তার বল প্রয়োগ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগ্রহও রয়েছে। এজন্য বেশ জোরে সোরে আলোচনাও শুরু করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের এই আগ্রহের বিষয়টি বুঝতে হলে পেছনে ফিরে তাকাতে হবে বেশ খানিকটা সময়টা 1946 সাল। কিছুদিন আগেই শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মার্কিন কর্মকর্তারা তখনই ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনতে একটি প্রস্তাব সামনে এনেছিলেন। ট্রাম্প যে এবারই প্রথম গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ আরোপের কথা বললেন তেমনটা নয়। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড নিয়ে আলাপ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। ওই সময় ডেনমার্কের প্রধানমন্ত্রী ছিলেন ফ্রেডেরিকসেন। তিনি ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, যাকে হাস্যকর আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। আর তার জেরে 2019 সালের নভেম্বরে পূর্ব নির্ধারিত ডেনমার্ক সফর বাতিলও করেন তিনি। কিন্তু তখন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের প্রথম মেয়াদের তৃতীয় বছরে ছিলেন। আর তার কয়েক মাসের মধ্যে বিশ্বজুড়ে সবকিছু উল্টে পাল্টে দিয়েছিল করোনা মহামারী। ফলে তখন ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব হালে পানি পায়নি। কিন্তু এবার ক্ষমতায় বসার সাথে সাথেই গ্রিনল্যান্ডের বিষয়ে কথাবার্তা বলতে শুরু করেছেন ট্রাম্প। এমনকি শপথ নেওয়ার আগে থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন তিনি। এরই মাঝে তিনি গ্রিনল্যান্ড সফরে পাঠিয়েছেন নিজের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে, যদিও এটাকে বলা হচ্ছে অবকাশকালীন ভ্রমণ। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বাজারে আসা ডেনিশ পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপেরও কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ও তিনি একই হুমকি পুনর্ব্যক্ত করেছেন। এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেনের সঙ্গে 6 জানুয়ারি বৈঠক করে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করা ডেনমার্কের কোম্পানিগুলো। 1941 সালে গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির আলোকে প্রথমবারের মতো গ্রিনল্যান্ডে সামরিক অবস্থানের সুযোগ পান মার্কিন সেনারা। ততদিনে ডেনমার্কের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে জার্মান সেনারা। 1946 সালে সেই চুক্তি প্রত্যাখ্যান করে ডেনমার্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ততদিন শেষ হয়েছে। ডেনমার্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী গুস্তাভো রাসমুসেন ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রের কাছে আমরা অনেক ঋণী, তবুও আমি মনে করি না যে পুরো গ্রিনল্যান্ড দ্বীপের জন্য আমরা তাদের কাছে ঋণী। তারপরেও পরবর্তী সময়ে বেশ কিছু চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডে অনেক বেশি প্রবেশাধিকার দিয়েছে ডেনমার্ক। কাজেই আমেরিকানরা গ্রিনল্যান্ডে পুরোপুরি বহিরাগত নয়। গ্রিনল্যান্ড ও বিস্তৃত আর্কটিক অঞ্চলে পুরনো অবস্থান ও স্বার্থ রয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র 1946 সালে প্রথম গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিল। তখন সেটা করা হয়েছিল নিরাপত্তা ইস্যুকে বিবেচনায় নিয়ে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর্কটিক অঞ্চলে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রভাব মোকাবিলায় গ্রিনল্যান্ডকে নিজের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র 1946 সালের ওই প্রস্তাবে তাদের দাবির সপক্ষে আধুনিক অস্ত্রের আবির্ভাবের কথা উল্লেখ করেছিল। কিন্তু পরবর্তী সময়ে চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সেখানে শুধু সামরিক ঘাঁটিই গড়েনি, বরং সেখানে একটি পারমাণবিক চুল্লি ও পারমাণবিক বর্জ্য নিষ্কাশনের জন্য একটি স্থাপনাও বানিয়েছে। তবে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও এর উত্তরসূরি রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতা এখন অনেকাংশেই শেষ হয়েছে। কিন্তু ট্রাম্প এখন কেন আবার গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পুরনো অভিপ্রায় সামনে আনলেন? এর কারণ আর্কটিক অঞ্চলে ক্রমাগত বাড়ছে চীনের প্রভাব। আর তা মোকাবিলার অভিপ্রায় থেকেই এই অঞ্চলে নতুন করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
আগেই বলেছি, প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ দ্বীপ গ্রিনল্যান্ড। বিশেষ করে সেখানে সোনা, নিকেল, কোবাল্টের মতো প্রচলিত খনিজের বড় মজুত রয়েছে। এছাড়া সেখানে আর্থ মিনারেল, ডিসপ্রোসিয়াম, নিওডিয়ামিনিয়াম আর টারবিয়ামের মতো অপ্রচলিত খনিজেরও বৃহৎ মজুত রয়েছে। 34টি নিবন্ধিত অপ্রচলিত খনিজের মধ্যে প্রায় 23টি রয়েছে গ্রিনল্যান্ডে। নতুন নতুন সামরিক সরঞ্জাম, নবায়নযোগ্য জ্বালানি খাত এবং ইলেকট্রনিক্সের ভোক্তা বাজারে উদীয়মান প্রযুক্তি ব্যবহারের পরিপ্রেক্ষিতেই হঠাৎই গুরুত্ব বেড়ে গেছে এসব অপ্রচলিত খনিজের। গ্রিনল্যান্ডের বাইরে ব্যাপকভাবে এসব খনিজের মজুত রয়েছে চীনে। কাজেই এসব খনিজের বৈশ্বিক উত্তোলন ও সরবরাহের বেশিরভাগের নিয়ন্ত্রণ চীনের কবজায়। খনিজের এই মজুত দ্বীপটির প্রতি কয়েকটি অনুসন্ধানী খনি কোম্পানি সহ অনেকের মনোযোগ আকর্ষণ করেছে। তবে চীনা উপস্থিতি গ্রিনল্যান্ডের শুধু খনিজ শিল্পেই সীমাবদ্ধ নয়। চীন আর্কটিক অঞ্চলে আরও উচ্চাভিলাষী অভিযান পরিচালনা করছে। সেই সঙ্গে আর্কটিক অঞ্চলের সমুদ্রপথের বৃহত্তর ব্যবহার সহজ করার জন্য দ্বীপটিতে নতুন অবকাঠামো নির্মাণের সঙ্গেও জড়িত রয়েছে বেইজিং। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, বেইজিং ব্যাপকভাবে গ্রিনল্যান্ডে প্রবেশ করেছে। সেখানে খনিজ সম্পদের অনুসন্ধান, খনন ও প্রক্রিয়াকরণে সক্রিয়ভাবে জড়িত চীনা কোম্পানিগুলো। বর্তমানে গ্রিনল্যান্ডের খনিজ শিল্পে বিনিয়োগের 11% রয়েছে চীনের হাতে। গ্রিনল্যান্ডের খনিজ বিভাগের তথ্য বলছে, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের পরই এক্ষেত্রে চীনের অবস্থান। এছাড়া আর্কটিক অঞ্চলে এই দ্বীপের অবস্থান কৌশলগত ক্রম গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য পথগুলোর পাশেই। ফলে এখানেই সবাইকে টপকে যেতে চাইছে যুক্তরাষ্ট্র। এ কারণেই এত তোড়জোড়।